বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা শুধু দেশের ভেতরের বিষয় না, এটা এখন সরাসরি আঞ্চলিক কূটনীতির অংশ হয়ে গেছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ইউনূসের বিগত ১৯ মাসের সিদ্ধান্ত সমূহ শুধু দেশের ভেতরে না, আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলেছে। আর ঠিক এই জায়গাতেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা শুধু একটা সফর না, অনেকেই এটাকে বিশ্বাস যাচাইয়ের মুহূর্ত হিসেবে দেখছেন। কারণ ইউনূসের বিগত ১৯ মাসে আমরা যা দেখেছি সে বিষয়ে বর্তমান সরকারের অস্পষ্টতা এবং নীরব অবস্থান রয়েছে। দুটোই প্রশ্ন তৈরি করেছে। কথায় পরিবর্তনের অঙ্গীকার আছে, কিন্তু বাস্তবের সঙ্গে সেই কথার সঙ্গে মিলছে না। প্রথমে আসি রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রশ্নে। মোহাম্মদ ইউনূসের সময় যে অধ্যাদেশটা আনা হয়েছিল, যার লক্ষ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে একেবারেই নিঃশেষ করে দেয়া, এখন সেটাকে আইনে পরিণত করার উদ্যোগ চলছে। এটা শুধু একটা দলের বিরুদ্ধে পদক্ষেপ না, এটা গণতান্ত্রিক কাঠামো সংকুচিত হওয়ার একটা ঝুঁকি তৈরি করছে। কারণ গণতন্ত্র মানেই বহুদলীয় প্রতিযোগিতা। দ্বিতীয় বিষয়, মানবাধিকার ও সংখ্যালঘু নিরাপত্তা। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আছে, হত্যার অভিযোগ আছে। রাজনৈতিক বিবেচনায় হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী অমানবিকভাবে মাসের পর মাস কারা অভ্যন্তরে, কিন্তু সক্রিয় বিচারহীনতা। মানবাধিকার কর্মী ও মুক্তিযোদ্ধারা কারাগারে। একটা দুটো ঘটনা হলে আলাদা কথা, কিন্তু একসঙ্গে দেখলে এটা একটা প্রবণতার ইঙ্গিত দেয়। আর এই প্রবণতা আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব পায়। তৃতীয় বিষয়, মৌলবাদ ও নিরাপত্তা। বাংলাদেশ জামাতে ইসলামীকে হারিয়ে ক্ষমতায় আসা, এটা ছিল একটা বড় রাজনৈতিক বার্তা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই বার্তার সঙ্গে বাস্তব পদক্ষেপের মিল কোথায়? মৌলবাদী শক্তির বিরুদ্ধে দৃশ্যমান কঠোরতা নেই, জঙ্গি দমনে পরিষ্কার বার্তা নেই, বরং মৌলবাদী গোষ্ঠীকে খুশি করতেই ইউনেস্কো কর্তৃক স্বীকৃত মঙ্গল শোভাযাত্রা নামে এবারও পয়লা বৈশাখের শোভাযাত্রা হবে না, হবে বৈশাখী শোভাযাত্রা। ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে যেসব প্রতিরক্ষা সহযোগিতার কাজ শুরু করেছিল, সেগুলো এগিয়ে নিয়ে যেতে গত মাসে পাকিস্তানি হাই কমিশনার ইমরান হায়দার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এক ঊর্ধ্বতন কর্তা জুনায়েদ আহমেদ সম্প্রতি নজর এড়াতে সাধারণ পাসপোর্ট নিয়ে ঢাকা সফরে এসেও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন বলে ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর আছে। বাংলাদেশের অস্ত্র কারখানায় পাকিস্তানের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক শাহীন ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাবও ইসলামাবাদ দিয়েছিল। তার উপরে শনিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কলকাতায় হামলা চালানোর হুমকি দেওয়ার পরে সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, হামলাটা ইসলামাবাদ কোথা থেকে করবে? পিন্ডি, লাহোর, করাচি, নাকি যশোর, খুলনা, সাতক্ষীরা? এবং এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে, সেটাই প্রশ্ন নয়াদিল্লির। এই সব প্রশ্ন নিয়েই দিল্লিতে বসবে বৈঠক। সেখানে থাকবেন এস জয়শঙ্কর এবং অজিত ডোভাল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাবে, কূটনৈতিক ভাষা, সৌজন্য, করমর্দন, কিন্তু ভেতরে ভেতরে প্রশ্নগুলো হবে একদম বাস্তব। ভারতের দৃষ্টিতে বাংলাদেশ শুধু প্রতিবেশী না, এটা একটা কৌশলগত অংশীদার। তাই বাংলাদেশের ভেতরের অস্থিরতা বা অস্পষ্টতা ভারতের জন্য উদ্বেগের বিষয়। সব মিলিয়ে এই সফর একটা স্পষ্ট সংকেত দিচ্ছে, বাংলাদেশ কি অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল গণতন্ত্রের পথে যাবে, নাকি নিয়ন্ত্রণ ভিত্তিক রাজনীতির দিকে?